একটা দলের ব্যাটিংয়ে ভরসা করার মতো ব্যাটসম্যান কেবল একজন। দলটার নাম বাংলাদেশ, ব্যাটসম্যানের নাম লিটন দাস। একটা দলের মিডল অর্ডার ব্যাটসম্যান কেবলমাত্র একজন। দলটার নাম বাংলাদেশ, ব্যাটসম্যানের নাম তাওহিদ হৃদয়। এখন একটা টুর্নামেন্ট খেলতে গেলে কোনো একটা দিন চলে আসে যখন সেই ভরসা করার মতো একমাত্র ব্যাটসম্যানে থাকেন না, আর মিডল অর্ডার ব্যাটসম্যানকেও সেই জায়গাটাতে খেলানো হয় না। তখন কি হয় সেটা পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আমরা দেখেছি। বাংলাদেশের ব্যাটিংয়ের সেই হতশ্রী করুণ দশাটা, অদ্ভুত এবং উদ্ভট যেই চিন্তা ভাবনায় আমাদের দল এগোয়, আমাদের টিম ম্যানেজমেন্ট এগোয়, আমাদের সিলেকশন প্যানেল এগোয়। এখন তো টুর্নামেন্ট শেষ হয়েছে, এখন তো আমরা সিলেকশন নিয়ে কথা বলতেই পারি। সেইটার খেসারত দিয়েই এশিয়া কাপের ফাইনালটা বাংলাদেশের খেলা হলো না। অনেক কিছু নিয়ে কথা বলতে পারি, অনেক কিছু নিয়ে কথা বলা যায়, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে এই দোষ, এই দায় প্রথমত এবং শেষ পর্যন্ত ক্রিকেটারদের, ব্যাটসম্যানদের। অবশ্যই আমাদের আরো অনেক জায়গায় উন্নতি জায়গা রয়েছে। আমাদের ফিল্ডিংটা যেমন যাচ্ছে তাই হয়েছে, এবং সেইটা আমাদের এশিয়া কাপের অনেকগুলো ম্যাচ কস্ট করেছে। তাতে শুধুমাত্র ওই দুবাইয়ের ফ্লাড লাইটের দোষ দিয়ে কোনো লাভ হবে না। আমাদের কোচ ফিল সিমন্স রাইটলি তিনি কালকে ম্যাচের পরে প্রেস কনফারেন্সে বলেছেন যে কিছু কিছু ক্যাচের ক্ষেত্রে হয়তো বা ওই ফ্লাড লাইটের একটা ভূমিকা ছিল, কিন্তু অনেকগুলোর ক্ষেত্রেই সেইটা আসলে ছিল না। বাংলাদেশ এই এশিয়া কাপে ক্যাচিং এর ক্ষেত্রে যদি ধরেন আপনি শ্রীলঙ্কার বিপক্ষে সেই গ্রুপ পর্বের ম্যাচটাতে কামিল মিশারের ক্যাচটা যে ফেলেছিলেন আমাদের শেখ মাহেদী হাসান, ওইটা আমাদেরকে ম্যাচ কস্ট করেছে। আমাদের ভারতের বিপক্ষে ম্যাচে ভারপ্রাপ্ত ক্যাপ্টেন জাকের আলী অনেক যে ক্যাচটা ফেলেছিলেন অভিষেক শর্মার, আমাদের ম্যাচটা কস্ট করেছে। আর আমাদের পুরো টুর্নামেন্টই কস্ট করেছে। ইনফ্যাক্ট পাকিস্তানের বিপক্ষে ম্যাচে যখন আমরা শাহিন শাহ আফ্রিদির ক্যাচ নুরুল হাসান সোহান ফেলেছেন, শেখ মাহেদী হাসান ফেলেছেন এবং নওয়াজের ক্যাচ ফেলেছেন পারভেজ হোসেন ইমন। ফলে এই এতগুলা ক্যাচ মিস কে খুব যে স্বাভাবিক হিসেবে দেখতে হবে সেইটা মনে করার কোনো কারণ নেই। ক্যাচিং এফিসিয়েন্সি বাংলাদেশের আসলে বেসিক্যালি এইটা আমি দেখছিলাম যে একটা স্ট্যাট দেখাচ্ছিল কত 40টার মতো বাংলাদেশের ক্যাচ উঠেছে, তার মধ্যে আমরা ক্যাচ ড্রপ করেছি বোধহয় 12টা। তার মানে হচ্ছে কি 25%-এর বেশি ক্যাচ বাংলাদেশ ড্রপ করছে, এবং সেইখানটাতে আসলে আমরা প্রতি 4টা ক্যাচের মধ্যে যদি একটা করে ড্রপ করি, এইটা খুবই বাজে একটা রিটার্ন। সারা বছর এত প্র্যাকটিস, এত ড্রিল, এত ফিল্ডিং ড্রিল, এত বিদেশি কোচ, এত কিছু করে আমাদের আসলে লাভ কি? কিন্তু ব্যাটসম্যান ব্যাটিংদের দায়টা এড়ানোর কোনো সুযোগ আসলে নেই, এবং তারাই আসলে এশিয়া কাপ থেকে বাংলাদেশের এই যে বিদায়, সেই বিদায়ের মূল যে কাঠগড়ায় দাঁড় করানো হবে সেটা হচ্ছে কি ব্যাটসম্যানদের। আমি বলছিলাম একটা দলের ব্যাটিং শুধুমাত্র একজনের উপরে দাঁড়িয়ে থাকে, এটা বিস্ময়কর। লিটন দাস ছাড়া এই টিমটার কেউ নেই যিনি ওয়ার্ল্ড ক্লাস কিংবা তার কাছাকাছি যেতে পারেন। আমি হার্ষা ভোগলের একটা জায়গাটাতে ওই যে দেখছিলাম যে তিনি বলছিলেন তাওহিদ হৃদয়কে হচ্ছে গিয়ে কোচ ফিল সিমন যেন আজকে ব্রেকফাস্টে, ম্যাচের পরদিন সকালে ব্রেকফাস্টে জিজ্ঞেস করে যে তুমি কি আসলে ওয়ার্ল্ড মানের, বিশ্বমানের ব্যাটসম্যান হতে চাও কিনা, তাহলে তোমাদের ব্যাটিং এর অর্গানাইজ করতে হবে ভিন্নভাবে, ব্যাটিং সাজাতে হবে ভিন্নভাবে, পুরো ইনিংস বিল্ড আপ করতে হবে ভিন্নভাবে। সো হৃদয়ের কথা তিনি বলছেন, কিন্তু সত্যিকার অর্থে এই টিমটার ব্যাটিং লাইন আপে ওয়ার্ল্ড ক্লাসের কাছাকাছি শুধুমাত্র লিটন দাসই রয়েছেন, এবং সেই লিটন দাস যখন ভারত পাকিস্তানের বিপক্ষে এই দুইটা ম্যাচে খেলতে পারলেন না, সেইটা বাংলাদেশের জন্য আসলে খুবই কষ্ট হয়ে গেছে। সেখান থেকে আমরা রিকভার করতে পারিনি। আমাদের ওপেনিং পেয়ারে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন, এই দুইজনকে নিয়ে বিরাট বড় আশা ছিল, এবং এই দুইজন আমাদের টি-20-তে নতুন যুগের গান শোনাবেন, নতুন করেই হচ্ছে গিয়ে তাদেরকে নিয়ে আমরা আশা দেখছিলাম। এবং এই এশিয়া কাপের বিল্ড আপে দুইজন পার্টনারশিপ হিসেবে না হলেও বিচ্ছিন্নভাবে তারা ইন্ডিভিজুয়াল জায়গাটা থেকে বেশ ভালো শেপে ছিলেন। কিন্তু এই টুর্নামেন্টে এসে তারা কি করলেন? টুর্নামেন্টে এসে তারা আসলে ছন্দ হারিয়ে ফেললেন, পার্টনারশিপ ভেঙে গেল। তারপর তো তানজিদ হাসান তামিম একটা 50 করেছিলেন, কিন্তু পারভেজ হোসেন ইমন সেটাও আসলে করতে পারেনি, বরং তাদের জায়গায় স্টেপ আপ করেছেন যে আমাদের থার্ড ওপেনার, সত্যিকার অর্থে যিনি আসলে এশিয়া কাপের এই পরিকল্পনাতেই সেভাবে ছিলেন না, সেই সাইফ হাসান অসাধারণ পারফর্ম তিনি করেছেন। সাইফ কিন্তু ন্যাশনাল টিমে সত্যিকার অর্থে 4 বছর পরে তিনি আসলে ব্যাক করেছেন, এবং সেই জায়গাটাতে তিনি পরপর 2টা ম্যাচে 50 করেছেন, এবং খুবই সারপ্রাইজিংলি আমাদের ওই রেগুলার 2 ওপেনারের ব্যর্থতাতে সাইফ হাসান একটা উজ্জ্বল ব্যতিক্রম হয়ে রয়েছেন।
কিন্তু ওই জায়গাটাতেও ব্যাটিং এর অন্যান্য লুপ হোলস গুলো কি আমরা আসলে ঢাকতে পারছি? আমি বলছিলাম যে আমাদের দলের একমাত্র মিডল অর্ডার ব্যাটসম্যান হচ্ছে গিয়ে তাওহিদ হৃদয়, এবং এটা আমি থ্রু আউট দ্য টুর্নামেন্ট বলে আসছি। এটা আমাদের দল ঘোষণার পর থেকে আমি বলে আসছি। আমাদের সিলেকশন প্যানেল কাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন যে সিলেকশন প্যানেল, তারা মিডল অর্ডারে আর কোনো ব্যাটসম্যানকে এই জায়গাটাতে পাননি নাম্বার 4 নাম্বার 5 এর জন্য। এখন আপনি বলতে পারেন যে বিকল্প কে আছে? বিকল্পদের প্লেয়ারদের সুযোগ দিয়ে কি তৈরি করা হয়েছে? আগের একটা দুইটা তিনটা সিরিজে ধরেন মাহিদুল অঙ্কনদের মতো প্লেয়ারদের সুযোগ দিয়ে কি তৈরি করা হয়েছে? হয়নি তো। হয়নি বলে আমাদের মিডল অর্ডারে আর কোনো ব্যাটসম্যান নেই তাওহিদ হৃদয় ছাড়া। সেই তাওহিদ হৃদয়কে আমরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচে টপ অর্ডারে তুলে নিয়ে এসে 3 নম্বরে খেলিয়েছি। ফলে বাংলাদেশ টিমের ব্যাটিংটা হয়েছে খুবই হাস্যকর, খুবই অদ্ভুত, খুবই উদ্ভট। এখানে টপ অর্ডার আছে, এখানে লোয়ার অর্ডার আছে, এখানে মিডল অর্ডার বলে কোনো কিছু নাই। এখানে ওই টপ 3-তে ইমন, সাইফ, হৃদয়, তারপরেই আমাদের লোয়ার অর্ডার শুরু হয়ে গেছে। আমাদের এখানে নাম্বার 4 থেকে শেখ মাহিদি হাসানকে এখানে ব্যাটিং অর্ডারে প্রমোট করেছে। শেখ মাহিদি, সোহান, জাকের আলী অনেক, শামীম পাটোয়ারি, সবাই সেই মিডল লোয়ার অর্ডার, মানে মিডল অর্ডার ব্যাটসম্যান। মিডল অর্ডারের ওই জায়গাটাতে আমাদের আর কেউ নেই। একটা টিম এইভাবে পরিকল্পনা করলে আসলে কিভাবে সাকসেস হবে আমাকে এটা বলেন। এবং সেই ব্যাটসম্যানরাও যদি আসলে সাকসেসফুল হতেন বা তারাও যদি সাকসেস পেতেন, তারাও তো সেই জায়গাটাতে পান না। স্পেশালি এই জায়গাটাতে বিগেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে গিয়ে জাকের আলী অনেক, যিনি টিমের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবেও শেষ 2টা ম্যাচে ছিলেন, কিন্তু একটাতে তো ভারতের বিপক্ষে নিজে ক্যাচ ফেলে ডুবিয়েছেন, ব্যাটিংয়েও রান আউট হয়েছেন, সেটাও টার্নিং পয়েন্ট হিসেবে নিজেই তিনি বলছিলেন। লাস্ট ম্যাচটাতেও সেটা পুষিয়ে দেওয়ার মতো কোনো কিছু করতে পারেন। পুরো টুর্নামেন্টটাই তার জঘন্য কেটেছে, এবং এইটা তো মনে হচ্ছে একটা বিরাট স্ক্যাম হয়ে গেছে। জুলিয়ান উডকে যে আমরা নিয়ে এসেছিলাম কিছুদিন আগে আমাদের পাওয়ার হিটিং শেখানোর জন্য, তারপরে এইবারের এই এশিয়া কাপে আমাদের ব্যাটসম্যানদের যে পারফরমেন্স, বিগ শট খেলার যে পারফরমেন্স, এবং জাকের আলী অনেক, যিনি সবচেয়ে উচ্ছ্বসিত ছিলেন এবং যাকে নিয়ে জুলিয়ান উড সবচেয়ে উচ্ছ্বসিত ছিলেন, পুরো টুর্নামেন্টে তিনি একটা ছক্কাও আসলে মারতে পারেননি। সো বাংলাদেশের এই ব্যাটিং এর যে জায়গাটা, সেই ব্যাটিংটা আমাদের চিরকালে ভুগিয়েছে, চিরকালে ভোগাচ্ছে, এবং এইবারের এশিয়া কাপটাও আমাদের শেষ পর্যন্ত গিয়ে এই ব্যাটসম্যানরাই আসলে কষ্ট করলেন। একদিক থেকে দেখলে ওইভাবে ভাবতে পারেন যে এই টিম নিয়ে, এইরকম পারফরমেন্স নিয়ে হয়তো বা এশিয়া কাপের ফাইনালে উঠলে ওইখানে বাংলাদেশের জন্য আরো বড় কোনো সর্বনাশ, বড় কোনো পরাজয়, বড় কোনো বেইজ্জতি না আমাদের জন্য অপেক্ষা করছিল ভারতের বিপক্ষে ম্যাচে। হ্যাঁ, ভারতের বিপক্ষে সুপার 4-এর সেই ম্যাচটার হিসাবটা ছিল একরকম। ভারত হয়তো বা সেইখানটাতে ফুল এফোর্ট দিয়ে খেলেনি আমরা বলতে পারি। ব্যাটিং অর্ডারে তারা অনেক সাফল টাফল করেছে সেই জিনিসটা মাথায় রেখে, কিন্তু ফাইনালে তো আর সেরকম হওয়ার উপায় নেই। ফাইনালে ভারত তো আমাদের ফু দিয়েই হয়তো বা উড়িয়ে দিত। বাংলাদেশ টিম, এই যেই টিমটা আসলে রেসপেক্ট আর্ন করে নেওয়ার কথা, সেইটা আসলে আমরা গ্রুপ পর্ব কোনো মতে পেরিয়েছি বটে, তবে এইখান থেকে সুপার 4 থেকে ফাইনালে আসলে কোয়ালিফাই করার মতোই আমাদের যোগ্যতা নাই। আমাদের বোলাররা বরং হচ্ছে গিয়ে এইখানটাতে তারা হচ্ছে গিয়ে সর্বস্ব দিয়ে, সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করেছেন। ইনফ্যাক্ট এই সুপার 4-এর শেষ যে 2টা ম্যাচ ভারতের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে, সেইখানটাতেও তাদের পারফরমেন্স ট্রেমেন্ডাস ছিল, কিন্তু ফিল্ডিং আমাদেরকে লেট ডাউন করেছে, এবং সবচেয়ে বেশি করে ব্যাটিং এর এই জায়গাটা যদি আমরা ফিক্স করতে না পারি টি-20 ফরম্যাটে, আগামী বছর যে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেইখানটা তো বাংলাদেশের সঙ্গী আবারও একরাশ হতাশাই হবে। এবং তারপরও আমরা সেই রকম ভাবেই আমাদের রাগ, ক্ষোভ, কষ্ট, দুঃখ থাকবে, কিন্তু আলটিমেটলি গিয়ে বিশ্ব আসরে কিংবা এরকম বড় আসরে, মহাদেশীয় আসরগুলোতে বাংলাদেশের আসলে এই করুণ অবস্থা, এই আমাদের কঙ্কাল বেরিয়ে যাওয়া ছবিটাই, আমাদের ক্রিকেটের এই জীর্ণ শীর্ণ ছবিটাই ওয়ার্ল্ড ক্রিকেটের সামনে বারবার প্রকাশিত হতেই থাকবে। ব্যাটিংটা টি-20 ক্রিকেটে যদি ফিক্স না করা যায়, তাহলে এই ক্রিকেটে উন্নতির কোন রকম কোনো সুযোগ আছে বলে মনে হয় না, এবং এটার সঙ্গে সবাই একমত হবেন। আর এশিয়া কাপে আমরা যেরকম ব্যাটিং করেছি, তাতে করে এই ব্যাটিং ইউনিট নিয়ে বাংলাদেশ কোনো কিছু কি ভবিষ্যতে করার সুযোগ রয়েছে? দ্বিপাক্ষীয় সিরিজে হয়তো আমরা ভালো করবো, হয়তো জিতবো, হয়তো হারবো, কিন্তু এরকম এশিয়া কাপ কিংবা টি-20 ওয়ার্ল্ড কাপের মতো এরকম বড় টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে এই ব্যাটিং নিয়ে ভালো কিছু করার সম্ভাবনা 0%, একেবারে 0%।